আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে নাকি প্রচুর তেলের সংকট, কিন্তু বাংলাদেশ সরকার বলছে তারা তেলের সমুদ্রে ভাসছে। এখন সরকার বলছে এক, পাবলিক বলছে এক, আর চিত্র তো পরিষ্কার সত্যটা তুলে ধরছে। পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, তারপর যে সমস্ত চোরা কারবারিদের সঙ্গে পাম্পের মালিকদের গাঁটসাট আছে, তারা সমস্ত ড্রামে করে আগে তেল নিয়ে যাচ্ছে। তারপরে সরকারি পরিবহনে স্টিকার মেরে সে নকল হোক আসল হোক তারা নিয়ে যাচ্ছে। মুশকিলে পড়েছে যারা, আমি ভিডিওগুলো দেখছিলাম, তাতে সাধারণ মানুষ এবং বাস, ট্রাক। এরা সরকার এটা বুঝতে পারছে না যে গণপরিবহন এবং ট্রাক, মালবাহী ট্রাক এবং সাধারণ মানুষ, এরা হচ্ছে, তারপরে ধরুন মাঠে ট্রাক্টর যেটা চলে, এরাই হচ্ছে কিন্তু মানে সমাজের মূল ভিত্তি। আজকে তো 2 মাস হয়ে গেল সরকারের। এই 2 মাসে এমন একটা জিনিস তারেক রহমান সরকার উল্লেখ করুন যে তারা ঠিকঠাক করেছেন। বেশি একটা কথা বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আজ পর্যন্ত সেই প্ল্যানের আর দ্বিতীয় কথা বেরোয়নি। আসলে কোনো প্ল্যানই ছিল না। একটা কথা উনি বিদেশ থেকে শিখে এসেছিলেন, এসে সেটা উনি সরাসরি আউড়ে দিয়েছেন। আসলে এই সময়টা মোকাবিলা করার জন্য যে প্রতিভার দরকার, সেই প্রতিভা বাংলাদেশের সরকারে এখন যারা বসে আছে তাদের কারণ নেই। আর তার আগে যে ছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে এবার একটু বলি। তিনি ওই শেখ হাসিনার রেখে যাওয়া চাল কিন্তু শেষ দিন পর্যন্ত স্টক থেকে বার করে উনি বিলিয়েছেন, আপনারা সাক্ষী আছেন। এবং যেটা জানেন না সেটা আপনাদের আজকে আমি জানাই, যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা 3 লক্ষ ব্যারেল সবসময় মজুদ রাখতেন। 3 লক্ষ ব্যারেল, খবরটা আপনারা জানেন। আপনাদের পত্রিকা, আপনাদের সমাজ মাধ্যমে কেউ খবরটা জানেই না। 3 লক্ষ ব্যারেল উনি তার ঘনিষ্ঠ মহলে, ভারতীয় ঘনিষ্ঠ মহলে, উনি রাজনৈতিক মহলে এটা বলেছেন। উনি বলেছেন এটা আমি বললে পরে এখন আগুন লেগে যাবে, তাই আমি এটা বলবো না। কিন্তু আমি 3 লক্ষ ব্যারেল আমি মজুত করে এসেছিলাম। অর্থাৎ 2 4 যেটা হচ্ছে, না ইউনূস সরকার তেল আমদানি করেছে, না চাল আমদানি করেছে, শুধু কিছু 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 মালপত্র আমদানি করেছে, যেগুলো ওই সমতা বজায় রাখার জন্য। উনি কি করেছেন, উনি এগুলো না করে উনি রিজার্ভ বাড়াবার উনি একটা চেষ্টা করে গেছেন। আমি যখন যাব তখন দেখেই যাব আমার এত রিজার্ভ বেড়ে আছে। কিন্তু ভাড়ার যে ক্রমশ শূন্য হচ্ছে, সেইটা কিন্তু উনি খেয়াল করেননি, বা খেয়াল করলেও বাংলাদেশকে তো নিজে হাতে তো বেচে দিয়েছেন। সমস্তটাই তো ডিপ স্টেটের তৈরি করা। উনি তো ডিপ স্টেটের বাল। নইলে যেখানে 12 তারিখ নির্বাচন, সেখানে 9 তারিখে গোলামি চুক্তিতে সই করে দিয়ে যায়। তারেক রহমান সরকার কি করছে, দেশটাকে বেচে বুচে শেষ করে দিয়ে এখন যে চলে গেল, সে তো দেশেই অবস্থান করছে।
ভারতের সঙ্গে যে কথা হয়েছিল ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, নিয়েছে অ্যাকশন? নেয়নি। দেশের জনগণকে বোকা বানাচ্ছে। বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন, একটা মানুষকে একদিন ভুল বোঝানো যায়, দুটো মানুষকে দুদিন ভুল বোঝানো যায়, কিন্তু সমস্ত মানুষকে চিরদিনের জন্য বোকা বানানো যাবে না। আপনিও পারবেন না, ইউনূসও পারেননি। আসলে আপনার দেশে তেল নেই, আপনার রিজার্ভে তেল নেই, সেটা ইউনূস যে বিক্রি বেচে দিয়েছে না আপনারই করে, সেটা বলতে আপনার কষ্ট হচ্ছে। কারণ ইউনূসের জুতোই তো আপনি পা ছেড়ে যাওয়া জুতোই তো আপনি পা গলিয়েছেন, এবং ইউনূসের সঙ্গে আপনার একটা তলায় তলায় গাঁটছাড়া বাঁধা আছে। এবং কোন দিন না ইউনূসকে আপনি রাষ্ট্রপতিও করে দিতে পারেন, সেটাও হতে পারে। কিন্তু আমি আসছি মধ্যবিত্তের কথা। আজকে যদি পেট্রোল ডিজেল যদি আপনার দেশে এত থাকতোই, এতই যদি তেলের ওপর ভাসতেন, তাহলে পাম্পগুলোর এই অবস্থা কেন? সাধারণ মানুষের এত দুর্গতি কেন? আজকে মানুষ যারা অটো চালায়, তারা অটো চালাতে পারছে না। অটোকে আপনারা 3 চাকার গাড়িগুলোকে আপনারা কি বলেন সেটা তো আমি জানি না, চালাতে পারছেন না। যারা পায়ে চালানো রিক্সা যারা চালান, তাদের পেটের ভাত জোগাড় করতে গিয়ে এমন দর হাঁকাতে হচ্ছে, সেটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। বাইকে তেল ভরতে যদি চলে যায় 8 ঘন্টা, তাহলে ডিউটিতে যাবে কখন? কলকারখানাগুলো বসে যাচ্ছে। ধীরে 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 কিন্তু অনিশ্চয়তা এবং ভয়ঙ্কর অবস্থা কিন্তু ধেয়ে আসছে, কালো মেঘ ধেয়ে আসছে, আপনি বুঝতে পারছেন না। আপনি সপরিষদ বসে ওখানে নানান রকম নিজেদের মধ্যে মন্তব্য করেন, কিন্তু প্রকাশ্যে আপনি কোনো কথা বলেন না। আসলে আপনি রাজনীতি জানেন না, কথা বলতে গেলে ভুলভাল কথা বলে ফেলবেন, ওই জন্য আপনি বুদ্ধিমানের মতো চুপ করে থাকেন, যা বলার সালাউদ্দিনকে দিয়ে বলান। আমার একটা বক্তব্য আছে দর্শক, কখনো না কাউকে কটূক্তি করবেন না। আমাদের নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন আপনারাই কিন্তু কটূক্তি করেছিলেন চাওয়ালা প্রধানমন্ত্রী। আজকে আপনাদের কপালে কিন্তু 8 পাস প্রধানমন্ত্রী জুটল। আমি শিক্ষা নিয়ে বলতাম না, কিন্তু যেহেতু আপনারা ওটা বলেছিলেন না, তাই আমি এটাকে উল্লেখ করলাম। ওই জন্য বলে, কারণ অনিষ্ট করবেন না, কারোর সম্পর্কে কটু মন্তব্য করবেন না। ওই মন্তব্য কবে যে আপনার দিকে তীর হয়ে ফিরে আসবে, তা আপনিও জানেন না, আমিও জানি না। আজকে আপনারা যে অবস্থার মধ্যে আছেন, যে দুর্ভোগের মধ্যে আছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব ডেকে আনা। যারা এই তেলের পাম্পে টাম্পে যারা এই দৌড়োদৌড়ি ছুটোছুটি করছেন, তারা অধিকাংশ কিন্তু মধ্যবিত্ত মানুষ। শেখ হাসিনা যখন ছিলেন, এই মধ্যবিত্ত মানুষ যারা একটু উচ্চ মধ্যবিত্ত, তারা ছুটি কাটাতে মালয়েশিয়া যেতেন, ব্যাংকক যেতেন, সিঙ্গাপুর যেতেন। আর যারা একটু কম পয়সা আছে, তারা অন্তত ভারত আসতেন। শেখ হাসিনার আমলে একটা সুস্থ সমাজ ছিল। সন্ধেবেলা পার্কে বেরোতেন, সিনেমা দেখতে যেতেন, শিল্প সাহিত্যের চর্চা হতো, নাটক হতো, সিনেমা হতো। কাফেতে বসে আপনারা রাত 12টা 1টা অবধি আপনারা আড্ডা মেরেছেন। কখনো কি এই দুঃসময় আসেনি? করোনা কালে যে দুঃসময় এসেছিল, উনি তা কঠিন হাতে মোকাবিলা করেছেন। এই সরকার পারবে? সেই বোঝার মতো ক্ষমতা এবং তাকে সামলে নেওয়ার ক্ষমতা এই সরকারের কারোর আছে?
কারণ নেই। আপনারা ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের সঙ্গে এমন একটা সম্পর্ক করে ফেলেছেন যে ভারত আপনাকে সাহায্য করতে গেলে বিরোধী পক্ষ এখানে যে যারা রয়েছে তারা একেবারে হই হই রই রই করে পড়ে যাবে। ফলে আপনারা চারদিক দিয়ে ফেঁসে গেছেন। এক, নিজেদের পাপ নিজেরা বইছেন। দুই হচ্ছে আপনাদের একটা অথর্ব সরকার, আর আগের যে সরকারকে আপনারা দুহাত তুলে আপনারা স্বাগত জানিয়েছিলেন, স্যারের 1000 বছর হায়াত হোক। স্যার আপনাদের পশ্চাৎ দেশে একটি বড় বংশদণ্ড দিয়ে গেছে। আমি জানি না সামনের দিকে কি আছে। ট্রাক্টর যদি না চলে তাহলে পরে, আর সার যদি না পান তাহলে ক্ষেতের কি অবস্থা হবে? চাল তো মজুদ নেই, সব চাল শেষ করে দিয়েছেন, সব তেল শেষ করে দিয়েছেন। এবার আপনাদের তেল নিংড়োচ্ছে কে? এই সরকার। আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তাদের ম্যাক্সিমাম হচ্ছে ওই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত। তারা সংস্কার চেয়েছিলেন, দ্বিতীয় স্বাধীনতা, মুক্তি চেয়েছিলেন। এমন মুক্তি আপনাদের ঘটেছে না, এই মুক্তি আর জীবনে আপনারা চাইবেন না। এখন সব সময় ভারতের দিকে চোখ দিয়ে থাকেন, ভারত কেন করলো না। তাই এই অবস্থা আপনারা সৃষ্টি করলেন কেন? আগে তো সেই উত্তর দিন। ভারত করেছে? ভারত তো করেনি। এখন ভারতের ওপরে ভারত কেন করলো না? আরে আপনারা তো দেশটাকে ডিস্টেবিলাইজ করেছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল আপনারা খেয়ে নেওয়ার আপনারা হুমকি দিয়েছেন, আপনারাই তো ভারতকে খেপিয়ে দিয়েছেন। আবার বলছেন ভারত কেন দিচ্ছে না। ভারত এই সুবিধা দিক, ওই সুবিধা দিক, সেই সুবিধা দিক। ভারতকে আপনারা কি দিয়েছেন? হিংসা, গালাগাল, বিদ্বেষ, ভারতীয়দের প্রতি আপনাদের ঘৃণা। প্রত্যেকটি বাংলাদেশি যারা বৈষম্য বিরোধী সব বাংলা বা ভারতবাসীকে ঘৃণা করে। আমরা এই কিপ্টে, হ্যাঁ আমরা কিপ্টে, আমরা আমাদের সম্পদকে আমরা ধরে রেখে দিই। আজকে সম্পদকে ধরে রেখে দিয়েছি বলে ভারতবর্ষ ওই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছে গেছে। আপনারা সম্পদকে ধরে রাখতে জানেননি, তাই আজকে আপনাদের এই অবস্থার মধ্যে চলে এসেছেন। শেখ হাসিনা যতটুকু সম্পদ করে গেছিলেন, যতটুকু উন্নয়ন করে গেছিলেন, সে সমস্ত উন্নয়ন ধ্বংস হয়ে গেছে। এবার আপনারা শুকনো পেটে ঘোরার ব্যবস্থা আপনাদের হয়ে গেছে। আমাকে এক ভদ্রলোক তার করুণ দুঃখের কথা লিখে পাঠিয়েছেন। আমার তো কিছু করার নেই যে আমি আপনাকে সেটা জানাই, কেউ করতে পারি। এই যে উনি লিখেছেন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, উনি লিখেছেন যেটা, সেটা হচ্ছে আসসালাম আলাইকুম ভাইয়া, কঠিন একটা পরিস্থিতির মোকাবিলা করছি ভাইয়া। গত রাত থেকে এখনো পর্যন্ত পরিবারের জন্য কোনো চাল বাজার ব্যবস্থা করতে পারিনি। খুব বিপদে আছি। আমার সন্তানদের শরীর কাঁপছে এবং ঘামছে ক্ষুধার জ্বালায়। প্লিজ ভাইয়া একটা ব্যবস্থা করেন, আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি। আমার বিকাশ নম্বর 01718860145, 01718860145। এই তলায় উনি ফোন নাম্বার লিখে দিয়েছেন এইখানে। কিন্তু আমি যে এখান থেকে পাঠাবো, তাকে সাহায্য করব, আমি তাকে লিখলাম দেয়ার ইজ নো ওয়ে টু ট্রান্সফার এনি এ টাইপ অফ অ্যামাউন্ট ফ্রম ইন্ডিয়া থ্রু বিকাশ বিকজ ইট ইজ নট রেজিস্টার্ড ইন আওয়ার কান্ট্রি। আই ক্যান অনলি প্রে ফর ইউ, সরি মাই ডিয়ার। এছাড়া আমার কোনো উত্তর দেওয়ার ছিল না। তাতে উনি আমায় লিখেছেন আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, অগ্রণী ব্যাংকের, খান জাহান আলী রোড ব্রাঞ্চ, খুলনা জোন, সুইফট কোড এত,
রুটিন নাম্বার এত, দাদা ওপরের ব্যাংক অ্যাকাউন্টে একটু দেন, দুটো মেধাবী সন্তানদের পড়াশোনার পাশাপাশি বৃদ্ধ বাবা মা এবং পরিবার নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিনগুলো অতিবাহিত করছি, প্লিজ এই অসহায় ভাইটির জন্য ব্যবস্থা করুন। আপনারা নিজেরাই দেখুন, এই হচ্ছে আপনাদের দেশের হাল আপনারা করেছেন। আমি আর কি বলবো বলুন। তাদেরকে বিদেশিদের কাছে হাত পাততে হচ্ছে। দেখছি এই ব্যাংক অ্যাকাউন্টে কিছু করা যায় কিনা, আমি জানি না কিভাবে টাকা পাঠাতে হয়, আমি জানি না। যদি হয় তাহলে আমার পক্ষে সম্ভব হলে আমি নিশ্চয়ই করব। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই অবস্থার মধ্যে কারা নিয়ে এলেন? আপনারা দ্বিতীয় বিপ্লব করতে গিয়ে, আপনারা মুক্তির স্বাদ নিতে গিয়ে আপনারা দম বন্ধ হওয়া কুয়োর মধ্যে পড়ে গেছেন। আর এই সরকার একটা ব্যর্থ সরকার। তারেক রহমান একজন মূর্খ প্রধানমন্ত্রী, তিনি এই অবস্থার সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখেন না। এই অবস্থা যিনি সামাল দিতে পারতেন তার নাম হচ্ছে শেখ হাসিনা, আর তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি এই অবস্থার সামাল দিতে পারতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।